Welcome, my dear student. I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. I am Sanara, assistant teacher, English, Rajshahi Court Academy, Rajshahi. Before starting my class, I would like to discuss with online class. Dear student, this class is broadcasting by Rajshahi Court Academy, Rajshahi. So watch this class. Let's start our class. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস 8-এর ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস। আমরা জানি যে ক্লাস 6 থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত এখানে 5 মার্ক ইনক্লুড থাকে। সুতরাং এই টপিকসটা আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে শিখতে হবে। গত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব এর রুলগুলো আলোচনা করছিলাম। এই রুলসগুলো আলোচনা করতে গিয়ে আমরা 11 নম্বর পর্যন্ত সম্ভবত শেষ করেছি। আজকে 12 নম্বর থেকে আমাদের সেই বাকি রুলসগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা 12 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, রুলস অফ রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, নাম্বার 12। দেখো, এখানে আমরা যেটা শিখব যে সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স। সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স, যেই টেন্সটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বলেও জানি। সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স টেন্সে যদি যেটাই সিম্পল পাস্ট টেন্স সেটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখানে ইনডিফিনিট কথাটা না দিলেও কথাটা রাইট হয়ে যায়। কী হবে? সিম্পল পাস্ট টেন্স, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে যদি সেন্টেন্সটি প্রশ্নবোধক হয়, দেখো প্রশ্নবোধক হয়, তাহলে সাবজেক্টের পূর্বে ডিড পাওয়া যায়, অর্থাৎ ডিড বসে। কেমন? আমরা এখন উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো, সি ব্র্যাকেটে আছে কাম হোম ইয়েস্টারডে, লাস্টে যে আছে নোট অফ ইন্টারোগেশন। এই চিহ্নটা আমাদেরকে বলে দিল যে এই সেন্টেন্সটা কি করতে হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে করব? অ্যান্সারটা করব, দেখো আমরা শুরুতে দেখলাম আমাদের রুলসে যে একটা কি পাওয়া যাবে? ডিড পাওয়া যাবে। তাহলে আমরা সাবজেক্টের পূর্বেই কি পাবো? ডিড পাবো। এরপরে কি আছে ওখানে? সাবজেক্ট সি। হ্যাঁ, এখন আমাদেরকে যেটা জানতে হবে, সবাই জানি আমরা যে হেল্পিং ভার্ব হিসাবে ডিড পেলাম বা ইন্টারোগেট করার জন্য আমরা ডিড পেলাম রুলস অনুযায়ী। এখন এখানে কাম আছে। হ্যাঁ, এই কামটাকে এখানে যদি কেমও থাকে, মেবি কেম আছে, সাধারণত কামই থাকে। হ্যাঁ, যদি কেমও থাকে তাও আমাদের কি করতে হবে? দেখো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিড আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি, তাই এখন এই কামটা আবার কাম হয়ে থেকে যাবে।
কামই থেকে যায়, কাম ইস হোম yesterday. নোট অফ ইন্টারোগেশন। তাহলে কি হলো, ডিড সি কাম হোম ইয়েস্টারডে। এখন কেউ যদি মনে করে যে ইয়েস্টারডে আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, সব মূল ভার্ব পাস্ট ফর্ম হবে। হ্যাঁ, আমরা জানি যে সিম্পল পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে মূল ভার্বটা পাস্ট ফর্ম হবে, কিন্তু যদি প্রশ্ন করা হয় এবং একবার একটা ডিড পাস্ট ফর্ম ব্যবহার করা হয়, তাহলে তখন আর মূল ভার্বটা পাস্ট ফর্ম থাকে না, ওটা বেস ফর্ম হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা 12 নম্বর রুলসে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা সিম্পল পাস্ট টেন্স যদি হয় অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সেন্টেন্সকে যদি আমাদের ইন্টারোগেটিভ করতে বলা হয় তখন আমরা কি করব। নাম্বার 13, একইভাবে আমরা সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্সটি যদি না বোধক হয় তাহলে কি পাওয়া যায় বলো তো? তোমরা নিশ্চয় বুঝতে পারছো, সাবজেক্টের পর ডিড নট বসে, যেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে শিখেছিলাম তারই পাশাপাশি ডিড নট বসে। ওকে, দেখো আমরা এখন উদাহরণ দিচ্ছি। উদাহরণটা যখন দেব তখন কি করব দেখো, ধরো রাজু, দেন একটা নট আছে, ব্র্যাকেটে আছে লাইক টি। রাজু নট লাইক টি লাস্ট উইক। ওকে, একটা আমরা কি পড়েছি, নাবোধক। নাবোধক যেহেতু সেহেতু এখানে আমরা একটা ফুল স্টপ দিলাম। ওকে, এখন দেখো যে গত সপ্তাহে যে কোনো কারণে রাজুর অসুস্থ ছিল বা মুখে রুচি ছিল না বা কোনো কারণে তার চাটা একেবারেই ভালো লাগছিল না, তাহলে কি রাজু নট লাইক টি লাস্ট উইক, গত সপ্তাহে রাজু চা ভালো লাগছে। এখন দেখো লাস্ট উইক আছে, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্স। এই লাস্ট উইক আমাদেরকে বলে দিল এটা হলো সিম্পল পাস্ট টেন্স। এখন এটা করতে হবে নেগেটিভ। তাহলে আমরা একটু আগে কি দেখলাম যে নেগেটিভ করার জন্য সাবজেক্টের পর পাবো ডিড নট। চলো করে ফেলি। রাজু হলো সাবজেক্ট, দেন এখানে আমরা পাবো একটা ডিড নট। এবার কী হবে, লাইকটা কিন্তু লাইকই থেকে যাবে, লাইক টি লাস্ট উইক। ওকে, তাহলে এভাবে 13 নম্বর রুলস আমরা পরিষ্কার জেনে নিলাম। যেমন এখানে লাইক থাক আর লাইক থাক একই অবস্থা। যদি লাইক টু থাকে তাও আমরা এই লাইকের ডি কিন্তু কি করব, উঠিয়ে ফেলব, যেহেতু আমরা একবার কি পাস্ট ফর্ম ডিড নট ব্যবহার করে ফেলেছি, তাই না? নাম্বার 14, দেখো 14 নাম্বারে আমরা কি শিখব। এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিছু অতীত নির্দেশক, কিছু অতীত সময় নির্দেশক কিছু ওয়ার্ড বা ফ্রেজ যেমন এগুলো আমরা এখন বলি এগো, লং এগো হতে পারে, হ্যাঁ লং এগো, লং এগো, yesterday, last month, last week, last year, last year,
আর কি থাকতে পারে, লাস্ট নাইট, শুধু লাস্টও থাকতে পারে, আবার লাস্ট নাইট থাকতে পারে। দেন হচ্ছে লং সিনস থাকতে পারে। হ্যাঁ, ইত্যাদি উল্লেখ থাকলে সেন্টেন্সটা কি হবে দেখো, ইত্যাদি উল্লেখ থাকলে সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্স হয়। এই কথাগুলো কিন্তু আমাদের আগের রুলসগুলোতে কিছু আলোচনা চলেই আসছে, তাই না? তাহলে এখানে দেখো যে বিষয়গুলো দেখেই মনে বোঝা যাচ্ছে যে এগুলো আগের অতীতের কিছু কথা বর্ণনা করছে। যেমন এগো মানে কি, আগে, লাস্ট, লং এগো অনেক আগে, ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট শুধু লাস্ট, এবং লাস্ট নাইট, লং সিন্স ইত্যাদি। এই শব্দগুলো সময় নির্দেশক শব্দ এবং অতীতের কথা মিন করছে। এই জন্য এগুলো কোনো সেন্টেন্সে যদি পেয়ে যাই আমরা, তাহলে ধরে নেব সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের কি করতে হবে, এই শব্দগুলো জাস্ট আমাদের মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে অতীত সময় নির্দেশক কিছু ওয়ার্ড বা ফ্রেজ। ওকে, দেন 15 আমরা 15 নম্বরে এসে যেটা করব সেটা হচ্ছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি সিন্স, হ্যাঁ, কোনো সেন্টেন্সে যদি সিন্স কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়, তাহলে কি হবে, ব্যবহৃত হয় তবে এর আগের অংশটা কি হবে, সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এবং পরের অংশটা হবে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স এগুলো একেবারে কি রুলস, এই রুলসের আর কোনো ব্যত্যয় ঘটবে না। কেমন, রুলসের ছাঁচে আমাদের সব কাজ করতে হবে। যেমন উদাহরণ আমরা দিতে পারি, যেমন উদাহরণ হিসেবে আমরা দিচ্ছি, ইট ইজ 20 years since, ব্র্যাকেটে আমরা দেখব একটা ভার্ব আছে, ওকে, হার লাস্ট। দেখো, তাহলে আমরা যে রুলসটা লিখেছি সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি সিন্স থাকে, কনজাংশন হিসাবে সিন্স থাকে, তবে তার আগের অংশটা হবে কি সিম্পল প্রেজেন্ট, এবং পরের অংশটা সিম্পল প্রেজেন্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, এবং পরের অংশটা হবে কি সিম্পল পাস্ট টেন্স। এখানে যদি এই অংশটা দেখো প্রেজেন্টে আছে, ইজ মানে কি
প্রেজেন্টে আছে, প্রেজেন্টের কি আবার 4টা ক্যাটাগরি না? তো প্রেজেন্টের 4টা ক্যাটাগরি, তাহলে এইটা যদি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে এটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উত্তরটা আমরা দেখো কিভাবে করব। এখানে দেওয়াই আছে, এইটুকু তো দেওয়াই আছে, ইট ইজ 20 years since I, এই নিয়ম অনুযায়ী এটা সিম্পল পাস্ট, মানে কি সেটা এখন হয়ে যাবে স হার লাস্ট, এই লাস্ট পর্যন্ত। আমরা একটু আগে দেখলাম যে কিছু যে সময় নির্দেশক শব্দ আছে বা ফ্রেজ আছে, তার মধ্যে কিন্তু লাস্টও ছিল, শুধু লাস্ট থাকলে বুঝতে হবে যে এটা হচ্ছে মানে পাস্ট ইনডিফিনিট। সে আলোকে আমরা সে লাস্টকেও যদি ধরি তাও এটা পাস্ট ইনডিফিনিট করতে হয়। আবার যদি এইটা ধরি যেখানে সিন্স আছে কনজাংশন হিসাবে, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম হলে এটা হবে পাস্ট ফর্ম। তাহলে এই রুলসটাও আমরা নিশ্চয় বুঝতে পারলাম যে কোনো সেন্টেন্সে দুটো সেন্টেন্সকে, দুটো ক্লজকে সংযুক্ত করার জন্য কনজাংশন হিসাবে যখন সিন্স থাকবে, তার প্রথম অংশ যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরের অংশটা হবে সিম্পল পাস্ট টেন্স। ওকে, নাম্বার 16, আমরা রুলসগুলো একের পর এক বর্ণনা করে যাব। এখানে দেখো একই নিয়ম হিসাবে দেখো সিন্সের আমরা যে রুলসটা ওখানে শিখলাম 15 নম্বরে, তারই সিন্স এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, স্বাভাবিক। আচ্ছা, যেমন আমরা উদাহরণ দিলে আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। It was long since, এরপরে দেখো I ব্র্যাকেটের ভিতরে আমরা দিব সি হার লাস্ট। ওকে, তাহলে এখন আমাদের অ্যান্সার করতে হবে। দেখো অ্যান্সারটা আমরা কিভাবে করব। আমরা কনজাংশন হিসাবে সিন্স পেয়েছি, আর প্রথম অংশটা দেখতেই পাচ্ছি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ওয়াজার মানে পাস্ট ইনডিফিনিট, যেহেতু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করছে ওয়াজার। তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড এবং মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল। তাহলে চলো এখন আমরা সহজে করতে পারবো। আমরা অ্যান্সারটা এইভাবে লিখব যে ইট ওয়াজ লং সিন্স I had seen, দেখো I had seen her last। ওকে, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে সিন্সের ব্যবহারটা কি। কোনো সেন্টেন্সে কনজাংশন হিসাবে যখন সিন্স থাকবে, অর্থাৎ দুইটি সেন্টেন্সকে সিন্স দ্বারা যখন যুক্ত করা হবে, তখন অবস্থাটা কি হবে। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রথম অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এর কিন্তু ভোলা যাবে না বন্ধুরা, একদম রুলসের ছাঁচে ফেলে দিয়ে আমাদের
কাজ করলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। দেখো এবার নাম্বার 17, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আমি আলোচনা করব। অতীতকালে দুটি কাজ সম্পন্ন বুঝালে যে কাজটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে। কেমন? পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে এবং যেটি পরে হবে সেটি স্বাভাবিকভাবে বিপরীতটা হবে, এবং যেটি পরে সম্পন্ন হবে সেটি পাস্ট ইনডিফিনিটে গঠন করতে হবে। গঠন করতে হবে। ওকে, এখন এটা তো দেখলাম যে গঠনের ক্ষেত্রে, তাই না? যেটি আগে হবে সেটি কি করতে হবে? পাস্ট পারফেক্টের গঠন অনুযায়ী, যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিটের গঠন অনুযায়ী। এখন আমরা এটা বুঝলাম, কিন্তু এখন হয়েছে কি, এখন তোমার বাংলা নাই, ইংলিশ টু ইংলিশ। আমাকে যখন রাইট ফর্ম অফ ভার্ব দিবে, এই প্রবলেমগুলো যখন আমার সামনে আসবে, তখন বলবে না যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটা ইংলিশ করো। কি বলবে? এই কথাটাকে একটা সেন্টেন্স আকারে দিবে এবং আমাদের আগের এবং পরের ভার্বটা সঠিক ভার্ব বসাতে হবে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বটা আমাদের বসাতে হবে। তাহলে কি করতে হবে? এখন সেই জন্য এই রুলসের সাথে আর একটু কথা জুড়ে দিতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দেখতে পাবো যে প্রায় আফটার ও বিফোর ব্যবহৃত হয়। আফটার ও বিফোর ব্যবহৃত হয়। ওকে, এইটা আমরা দেখতে পাবো। এই জিনিসটা আমরা রাইট ফর্ম ভার্ব করতে গেলে প্রবলেমগুলোতে দেখতে পাবো। তখন আমরা তাহলে কি করব সেটা এখন দেখে নেব। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে বিফোর এর আগের সেন্টেন্সটি পাস্ট পারফেক্টে করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। স্বাভাবিকভাবে এই বিফোরের পরের সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিটে করতে হবে। কেমন? এটা থেকে ওই কথাটা উজ্জ্বল থাকলো। এরপরে যেটা বলবো, এবং বিফোরের পরের সেন্টেন্সটি, না, এখানে আমরা বলবো আফটারের পরের সেন্টেন্সটি, এবং আফটার এর পরের সেন্টেন্সটি পাস্ট পারফেক্টে হবে। পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। আচ্ছা, রুলসটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু খুব সহজ। আমি সহজ করার চেষ্টা করছি। দেখো, এখানে 17 নম্বরে যে বিষয়টা তোমাদের সামনে নিয়ে আসছে সেটা আসলে মূলত পাস্ট পারফেক্ট টেন্সের রুলস। আমরা টেন্স পড়ে আসছি, আমরা শুরুতে বলেছি
টেন্স হচ্ছে গ্রামারের অন্যতম একটা টপিকস এবং বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্ব টেন্স ছাড়া কিছুতেই বোঝা যায় না। এখন যে রুলসটা 17 নাম্বার রুলস যেটা, সেটা আসলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের একটা রুলস, আর কিছু না। আমরা দেখব যে হ্যাঁ, অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হবে। এর একটি আগে অপরটি একটু পরে, মানে দুটা কাজই অতীত হবে, কিন্তু একটা আগে আর অপরটা একটু পরে। এই অবস্থা যখন হবে তখন আমরা কি করব, এই সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করব। এখন বলা হচ্ছে আমি যখন প্রবলেমগুলো পাবো তখন কিন্তু এইভাবে বাংলা পাবো না যে আমি এই রুলসটা প্রয়োগ করি। আমরা কি পাবো, আমরা পাবো সেন্টেন্সে আফটার অথবা বিফোর। আমরা দেখে সে কথাটা এখানে দেখতে পাচ্ছি যে পাস্ট পারফেক্ট টেন্সে প্রায় সময় আমরা দেখব সেন্টেন্সে বিফোর আফটার এই শব্দ দুটা ব্যবহৃত হচ্ছে। তখন কি করব, তখন কোনো সেন্টেন্সে যদি বিফোর থাকে তাহলে বিফোরেই পাস্ট পারফেক্ট করে ফেলবো, স্বাভাবিকভাবে পরেরটা পাস্ট ইনডিফিনিট করব। অপরপক্ষে কোনো সেন্টেন্সে যদি আফটার থাকে, আফটার মানে পর, তাহলে পরেরটাই পাস্ট পারফেক্ট টেন্স করব, স্বাভাবিকভাবে প্রথম সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হবে। চলো আমরা উদাহরণ সেট করি। উদাহরণ সেট করলে এটা বুঝতে আমাদের জন্য খুবই সহজ হবে। আমি উদাহরণটা একটু উপরে লিখছি। আমি এখানে দুটো উদাহরণ সেট করব, যেহেতু দুইটা বিষয় আছে আফটার অ্যান্ড বিফোর, তাই দুটো উদাহরণ সেট করতে হবে। দেখো, প্রথমটা বলবো এভাবে, দ্য পেশেন্ট টু ডাই বিফোর দ্য ডক্টর কেম। ওকে, রাইট ফর্ম ভাব আমরা করব। গেল। আরেকটা আমি দিব, দেখো, the train to leave after we reach the station. ওকে, দুটো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো, এখানে প্রথমে যে সমস্যাটা, সেই সমস্যাটাতে একটা কারেকশান আছে, আর পরেরটাতে একটু আমরা অ্যাডভান্স হয়ে দুটো প্রবলেম সেট করেছি। যে পারবো আমরা, সে কিন্তু দুটোই পারবো। হ্যাঁ, এখানে একটা দেওয়া হচ্ছে, এখানে দুটো প্রবলেম দিতে পারতো, কিন্তু না, প্রথমে আমরা সহজ থেকে কঠিনে যাই। কেমন? এখানে দেখো, আমরা পরের সেন্টেন্সে দেখতেই পাচ্ছি পাস্ট ইনডিফিনিট। এটা একটা কথা যে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে দুটো টেন্স ইউজ হবে, একটা হলো পাস্ট পারফেক্ট, একটা হলো পাস্ট ইনডিফিনিট। তো আমরা দেখতেই পাচ্ছি শেষের অংশটা পাস্ট ইনডিফিনিট। সেখান থেকে কোনো বন্ধু আমরা বুঝে নিতে পারি যে এই প্রথম অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে বিফোর, ওটা একটা লজিক। আর একটা হচ্ছে বিফোর। বিফোর মানে কি বলে? বিফোর মানে পূর্বে। পূর্বে মানে পূর্বেরটাই হবে পাস্ট পারফেক্ট, স্বাভাবিকভাবে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে একদম আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো আমরা করে ফেলি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আমরা বুঝতেই পাচ্ছি এটা পাস্ট পারফেক্ট, মানে হ্যাড আসবে, হ্যাঁ, আর মূল ভাবটা হবে পাস্ট পার্টিসিপল। আমরা করে ফেললাম ডাইড, দেন যা আছে তা লিখে দিব, বিফোর দ্য ডক্টর কেম। ওকে, দেন 2 নম্বরটা, এই 2 নম্বর যে সমস্যাটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা দেখো, আমাদের 2 জায়গা কারেকশান করতে হবে। হ্যাঁ বন্ধুরা, 2 জায়গা হোক আর 1 জায়গা হোক, আমরা কোনো টেনশন নিব না, খুব সহজেই দেখো করে ফেলছে কিভাবে। এখন দেখো আমাদের সেন্টেন্সে কনজাংশন হিসাবে কি আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা আফটার আছে। আমরা সবাই জানি আফটার মানে কি? পর। এটাই আমরা বুঝবো, আফটার মানে পর। আর আফটার থাকলে পরের সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এটা আমরা রুলসে জেনেছি।
তাহলে এই আফটার থাকার কারণে পরের সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, স্বাভাবিকভাবে প্রথম সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, চলো পড়ে ফেলি। দ্য ট্রেন লেফট। পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্টের পর মূল ভার্বটা পাস্ট ফর্ম। দ্য ট্রেন লেফট আফটার উই হ্যাড। যেহেতু আফটার মানে পর, আমরা পরেরটা পাস্ট পারফেক্ট করব, পারফেক্ট মানে হ্যাড আসবে এবং মূল ভার্বটা কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল। সো রিচড, হ্যাড রিচড দ্য স্টেশন। ওকে, আমাদের মনে বুঝতে কারোই কষ্ট হয়নি। তাহলে আমরা দেখলাম যে রাইট ফর্ম অফ ভার্বসের 17 নম্বর রুলসটা আমাদের কাছে বড় হলেও সহজ মনে হয়েছে। এখানে যে আমরা কথাটা বলতে পারি যে আফটার আফটার বিফোর বিফোর, এই রুলস এখানে আমরা ইউজ করব। আফটার আফটার বিফোর বিফোর। আফটার মানে পরে, তাই পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। বিফোর মানে আগে, তাই আগেই পাস্ট পারফেক্ট টেন্স হবে। স্বাভাবিকভাবে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা আমরা টেন্সের সময় শিখেছিলাম। আবার রাইট ফর্ম ভার্বে এসে একই কায়দায় আমরা কিন্তু এগুলো জেনে নিলাম। আমাদের কাছে এটা অবশ্যই সহজতর মনে হচ্ছে অনেক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক মজার একটা ক্লাস করছিলাম রাইট ফর্ম অফ ভার্বের। এই ক্লাসটা আমাদের কাছে খুবই সহজভাবে আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। আমাদের এখন কাজ হচ্ছে আমরা বাসাতে আমাদের যে গ্রামার বইগুলো আছে সেই এক্সারসাইজে চলে যাব এবং এই যতদূর পর্যন্ত আমরা রুলসগুলো জানলাম সেই রুলসগুলোর যে বিষয় ওখানে এক্সারসাইজে প্র্যাকটিস হিসাবে দেওয়া আছে সেগুলো আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আমরা পারফেক্ট হওয়ার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করব এবং আগামী ক্লাসের অপেক্ষায় আমরা আবারও থেকে গেলাম। সেই আগামী ক্লাসে, আগামী অনলাইন ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে নির্ধারিত সময়ে, নির্ধারিত রুটিন অনুযায়ী। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাই সবার জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে।